গুড আফটারনুন সকলকে। শুভজিৎ ভাই ভালো আছে? রিজু গল্প শুরু করে দেবে, ওই জন্য আমি চ্যাট বক্স অন করি না। চ্যাট অন করা থাকা মানেই এ কেমন আছো, ও কেমন আছো, কেমন চলছে, গল্পের শেষ নেই এদের। ভালো আছি, সবাই ভালো আছে। চলো, পড়াশোনা হচ্ছে? এতগুলো যে ক্লাস হলো, পড়াশোনা কি এগোচ্ছে, চলছে? একটু গল্প করতে হয়, ঠিক আছে। একদিনকে আমি একটা গল্পের ক্লাস নিয়ে নেব, সেদিনকে তোমাদের মনে যত গল্প আছে সেগুলো করবে। মোটামুটি পড়াশোনা হচ্ছে, আপনার ক্লাস খুব ভালো লাগে? দিশা, ভালো তো লাগে বুঝতে পারছি। পড়া ধরবো? আমি কোন ডিস্ট্রিক্টের তুমি কি করে জানলে? আমি কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি কি করে জানলে? পড়া ধরবো, ঠিক আছে। পড়াতে পড়াতে পড়া ধরবো। চলো, অনেকেই জয়েন করে গেছে। এবার আমি ক্লাসটা তাহলে স্টার্ট করে দিই, ঠিক আছে। 2:05 হয়ে গেল, 2 মিনিট টাইম দিয়েছিলাম জয়েন করার জন্য, হয়ে গেছে। চলো, আজকে আমাদের মূলত ক্লাসটা কি বিষয়ে থাকছে? আমাদের আজকের ক্লাস থাকছে স্পোর্টস নিয়ে, রাইট? স্পোর্টস নিয়ে আমরা আজকে ক্লাস করব। অ্যান্ড এই স্পোর্টস নিয়ে দুটো ক্লাস তোমাদের রয়েছে, একটা স্পোর্টস এবং আরেকটা হচ্ছে স্পোর্টস টার্মিনোলজির ওপরে। তো আমি মূলত দুটো ভাগে এই জিনিসটাকে পড়াচ্ছি, কারণ আমার মানে আমি স্টুডেন্টদের আগেও যখন পড়িয়েছি, তখন আমি এই স্পোর্টস এর আন্ডারে 3-4টে আমাদের মেজর মেজর স্পোর্টস থাকে, যেগুলোকে মাল্টিপারপাস ইভেন্ট বলা হয়ে থাকে, সেইগুলোর বিষয়ে একটু ডেপথে আমাদেরকে জানতে হয়। তো আমি সেগুলোকে নিয়ে কথা বলবো, লাইক অলিম্পিক গেমস আছে, ন্যাশনাল গেমস আছে, এইগুলো, ঠিক আছে। আর এই স্পোর্টস টার্মিনোলজির মধ্যেই আমি তোমাদের যে ইম্পর্টেন্ট ট্রফি গুলো হয় না, বিভিন্ন রকমের যে ট্রফিস গুলোর আমাদের হয়ে থাকে, চ্যাম্পিয়নশিপ ট্রফি হয়, সেই সমস্ত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ট্রফি, সেইগুলো সম্পর্কে আমি জানাবো। প্লাস কিছু মানে একদম কিছু স্পেসিফিক স্পোর্টস রয়েছে যেগুলোর টার্মিনোলজি থেকে প্রশ্ন আসে, তো সেই টার্মিনোলজি গুলো সম্পর্কেও আমরা পড়বো। তাহলে ইম্পর্টেন্ট ট্রফিস যেমন থাকবে, টুর্নামেন্ট থাকবে, টুর্নামেন্টস নিয়েও কিন্তু আমি পড়াবো। তার সাথে আমাদের খুব ইম্পর্টেন্ট যে স্পোর্টস গুলো আছে, লাইক ক্রিকেট আছে, ফুটবল আছে, ঠিক আছে, ব্যাডমিন্টন আছে, যেগুলো আমাদের ইন্ডিয়াতে খুব বেশি ফেমাস, এবং ইন্ডিয়ার থেকে প্রচুর খেলোয়াড় বা প্রচুর প্লেয়ার যারা বাইরেও এই স্পোর্টস গুলোকে নিয়ে অন্তত পারফর্ম করতে যায়। ব্যাডমিন্টন আছে, শুটিং আছে, ঠিক আছে। তারপর তোমার বলতে পারো ভলিবল আছে। ওকে, এই স্পোর্টস গুলোর কি কি স্পেসিফিক বিষয় রয়েছে, কিছু ছোট ছোট ক্যারেক্টারিস্টিক্স থাকে, কিছু জিনিসপত্র থাকে যেগুলো আমি বলবো, সেগুলো আমি পরের দিনকে হ্যাঁ, আরেকটা জিনিস রয়েছে যেটা ইনডোর গেমের মধ্যে পড়ে, লাইক চেস, ঠিক আছে। ভীষণ ইম্পর্টেন্ট চেস, কিন্তু একটা আমাদের ইন্ডিয়ার দিক থেকে বলতে পারো যে খুবই আহ প্রসিদ্ধ একটা খেলা, যেটা সারা বিশ্বের মধ্যে সাড়া জুগিয়েছে। তো এই স্পোর্টস গুলো নিয়ে আমাকে আলাদা একটা আলোচনা করতে হবে, ঠিক আছে। তো চলো শুরু করছি। আজকে মূলত আমরা যে মাল্টিপারপাস ইভেন্ট গুলো রয়েছে সেইগুলোকে নিয়ে আলোচনা করব। মাল্টিপারপাস ইভেন্টস লাইক অলিম্পিক আছে, কমনওয়েলথ গেম আছে, দেন ন্যাশনাল গেম রয়েছে, এই সমস্তগুলো নিয়ে আজকে আলোচনা করব। কবে প্রথম শুরু হয়েছিল, কারা এতে অংশগ্রহণ করেছিল, প্রথম কারা জিতেছিল, ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত প্রশ্ন এখান থেকে আসতে পারে। তো ফার্স্টেই চলে আসি একটা চার্টে। এই চার্টটা হচ্ছে কোন দেশে, কোন দেশে কি
ন্যাশনাল স্পোর্টস দেখতে পাওয়া যায় সেটার একটা চার্ট হচ্ছে এটা। বিভিন্ন দেশে যে বিভিন্ন খেলাধুলা আমরা দেখতে পাই যেগুলোকে সেই সমস্ত দেশের জাতীয় খেলা বা ন্যাশনাল স্পোর্টস হিসেবে বিবেচনা করা হয়ে থাকে, তার একটা চার্ট আমি দিয়ে দিয়েছি। এই চার্টটা থেকে এমন নয় যে প্রশ্ন প্রচুর পরিমাণে আসে, না, বাট এই চার্টটা সম্পর্কে আমি কেন দিয়েছি তার একটা উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে খেলাধুলো মানে যে খেলাগুলো রয়েছে সেই খেলাগুলো সম্পর্কে তোমাদের একটা আইডিয়া তৈরি হয় যে এই হ্যাঁ এই খেলাগুলো এই এই দেশগুলোতে পারফর্ম করা হয়ে থাকে, এই এই দেশ এই এই খেলাগুলোর জন্য প্রসিদ্ধ। এটা তোমাদের কাছে একটা কমন আইডিয়া তৈরি হবে যদি পরীক্ষাতে একটা ছুটকো ঝাটকা প্রশ্ন এসেও যায় যাতে তোমরা উত্তরটা সেখান থেকে করে দিতে পারো। লাইক আমি যদি ইন্ডিয়ার কথা বলি, তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যে আমাদের ইন্ডিয়াতে কিন্তু কোনো জাতীয় খেলা নেই। আমাদের ইন্ডিয়াতে যেরকম কোনো জাতীয় ভাষা নেই, সেরকম আমাদের ইন্ডিয়াতে কোনো জাতীয় খেলা নেই যেটার কথা সংবিধানে বলা আছে বা যেটাকে কোনো সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে, না, নেই। ঠিক আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে বলো তো? এখানে দেখো একটা অপশানে রয়েছে হকি, অনেক সময় অনেকে বলে কাবাডি, অনেক সময় অনেকে বলে যে তোমার খো খো, এগুলোকে ইন্ডিয়ার জাতীয় খেলা হিসেবে বিবেচনা করা হয়। অনেকে অনেক রকম মত, অনেক বইতে তোমরা এরকম অপশন পাবে, বাট এইটুকু জেনে রাখো যে আমাদের ইন্ডিয়াতে কিন্তু কোনো জাতীয় খেলা নেই। অফিসিয়ালি এখানে কোনো ন্যাশনাল স্পোর্টস নেই। ঠিক আছে, অফিসিয়ালি এখানে কোনো ন্যাশনাল স্পোর্টস নেই। বাংলাদেশের কথা যদি বলা হয়, ইয়েস, বাংলাদেশে কাবাডি ওদের ন্যাশনাল স্পোর্টস। পাকিস্তানে হচ্ছে ফিল্ড হকি, শ্রীলঙ্কাতেও ভলিবল, নেপালে হচ্ছে ভলিবল, ভুটানে হচ্ছে আর্কারি, আফগানিস্তানে বুজখাসি, চায়নাতে হচ্ছে টেবিল টেনিস খুব ফেমাস, জাপানে হচ্ছে সুমো রেসলিং, জানো নিশ্চয়ই জাপানে সুমো রেসলিং হয়। এক সেকেন্ড হোল্ড করো ভাই, ফোনটা কাটছে, মানে আমি ক্লাসে আছি। ঠিক আছে, আমি পরে কথা বলে নিচ্ছি, হ্যাঁ। হুম 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 হুম। মানে যতক্ষণ না ফোন করে আমি বলবো যে আমি ক্লাসে আছি, ব্যস্ত আছি, ততক্ষণ পর্যন্ত কল করেই যাবে। যাই হোক, চলো। তো এই জায়গাগুলো আমাদেরকে একটু দেখে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, যেমন দেখো সাউথ কোরিয়াতে তাকেওন্ডো, তাকেওন্ডো হচ্ছে সাউথ কোরিয়ার একটা ভীষণ ফেমাস খেলা, বাট এখান থেকে কি কোনোদিনও প্রশ্ন আসবে? জীবনেও প্রশ্ন আসবে না, কোনোদিনও দেয় না। বাট আমরা কেন এই জিনিসগুলো একটু জানছি, ওই জেনারেল নলেজ একটু গেইন করে রাখা ভালো, যদি পরবর্তীকালে কোনো কাজে আমাদের লাগে। ধরো কেউ হয়তো ডেসক্রিপটিভ লেখা লিখছো, সেখানে হয়তো কোনো কাজে এই ওয়ার্ডটা বা এই গেমটা সম্পর্কে তোমাদের দিয়ে দিল, তাহলে তোমরা যাতে সেখানে উত্তর করতে পারো। কারোর হয়তো ইন্টারভিউ যাবে, ইন্টারভিউতে হয়তো কেউ প্রশ্ন করতে পারলো, সেখানে দিয়ে দিতে পারলো কোয়েশ্চেন, এরকম। তো এইগুলো আমাদেরকে ওই জন্য একটু জেনে রাখা ভালো। বাট হ্যাঁ, রিটেন এক্সামে খুব একটা প্রশ্ন এই জায়গাগুলোর থেকে আসে না। কানাডাতে যেরকম দেখো আইস হকি, হ্যাঁ কানাডার থেকে কিন্তু প্রশ্ন আসে, কারণ আমরা অলিম্পিক যখন পড়বো তখন দেখবো যে সামার অলিম্পিক আর উইন্টার অলিম্পিক দুটো আলাদা আলাদা ভাবে পারফর্ম করা হয়, দুটো আলাদা আলাদা ভাবে টুর্নামেন্টের অর্গানাইজ করা হয়ে থাকে। কিন্তু এই যে আইস হকি, যেটা উইন্টার হকি বা উইন্টারের টাইমেই খেলা হয়ে থাকে, কারণ বরফ না থাকলে এই আইস হকি খেলা সম্ভব নয়। তো কানাডাতে যখন বরফ পড়ে তখন সেই সময় উইন্টারের টাইমে আইস হকি হয়ে যাচ্ছে ওদের ন্যাশনাল স্পোর্টস, আর যখন গরমকাল থাকে তখন ল্যাক্রসে হয়ে যাচ্ছে ওদের সামার ন্যাশনাল স্পোর্ট। ওকে, ইউনাইটেড স্টেটের দিক থেকে আমরা দেখব বেসবল, ওদের ট্রেডিশনালি এটাকে একদম ধারা মানে আমরা কি বলবো, ট্রেডিশনালি বলতে আমাদের কিংবদন্তি অনুসারে সেটাকে পুরো রিগার্ডেড করা হয়েছে। আবারও বলছি, ইউনাইটেড স্টেটে কিন্তু অফিসিয়ালি যেরকম ইন্ডিয়াতেও অফিসিয়ালি কোনো স্পোর্টস নেই ন্যাশনাল, সেরকম ইউএসএ তেও কিন্তু সেইভাবে অফিসিয়ালি বলা নয়, বাট ট্রেডিশনালি এটাকে রিগার্ড দেওয়া হয়েছে যে বেসবল ওদের ওখানের ন্যাশনাল স্পোর্টস। ব্রাজিলে আমরা ফুটবল দেখতে পাবো, আর্জেন্টিনাতে প্যাটো, চিলিতে হচ্ছে চিলিয়ান রোডিও, মেক্সিকোতে হচ্ছে ক্যারিয়া, ইংল্যান্ডে ক্রিকেট। এখান থেকে প্রশ্ন আসে যে ক্রিকেট কোথাকার জাতীয় স্পোর্টস, কারণ আমরা প্রত্যেকে জানি যে ইংল্যান্ড থেকেই কিন্তু ক্রিকেট খেলার উৎপত্তি, এবং ইংল্যান্ডেই কিন্তু ক্রিকেট খেলাকে বেশি করে এখানে মান্যতা দেওয়া হয়, প্রসিদ্ধ আমরা জানি।
অস্ট্রেলিয়াতেও আমরা ক্রিকেট দেখতে পাবো। নিউজিল্যান্ডে হচ্ছে রাগবি, রাগবি খেলা যেখানে সব থেকে বেশি ফেমাস সেটা নিউজিল্যান্ড, এখান থেকে প্রশ্ন আসে, তো এটা জেনে রাখো। গলফ হচ্ছে স্কটল্যান্ড। এই চারটে নিচের যে চারটে দেশ আমি বললাম খুব ইম্পর্টেন্ট জানবে। ইউএসএ টাও ইম্পর্টেন্ট জেনে রাখবে, কানাডাটা ইম্পর্টেন্ট জেনে রাখবে। এই চার থেকে এইগুলো ইম্পর্টেন্ট। নেক্সট আমরা যদি ফ্রান্সে দেখি, এখানেও ফুটবল। রাশিয়াতে হচ্ছে ব্যান্ডি। টার্কিতে হচ্ছে অয়েল রেসলিং, দেখবে গায়ের মধ্যে তেল ভালো করে মালিশ করে যে রেসলিংটা করা হয়ে থাকে, আমাদের যেটা ওই গ্রাম এলাকাতে হয় যে যেগুলোকে ওই কুস্তি বলা হয়, একদম সেই মাটিতে ফেলে যে কুস্তিটা হয় সেই রকম টাইপের কুস্তি কিন্তু টার্কিতেও হয়। ওকে, তো এটাকে বলা হয় অয়েল রেসলিং। নরওয়েতে দেখো ক্রস কান্ট্রি স্কিইং হয়। সুইজারল্যান্ডে হচ্ছে শুটিং এবং জিমন্যাস্টিক্স, এই দুটো জিনিস আমাদের সুইজারল্যান্ডে খুব ফেমাস। মঙ্গোলিয়াতে হচ্ছে আর্চারি, রেসলিং এবং হর্স রেসিং। আমরা ছোটবেলা থেকে ইতিহাস যখন পড়েছি, মঙ্গল অভিযান যখন পড়েছি, নিশ্চয়ই তোমাদের মনে আছে মঙ্গোলিয়ারা যে আক্রমণ করত, তারা কিভাবে ঘোড়ায় চেপে আক্রমণ করত। এবং আরব্য রজনীর গল্প টল্পতেও কিন্তু এই সিনারিটা চোখের সামনে ভেসে ওঠে যে মঙ্গলরা আসছে একদম হর্সে, তোমার ঘোড়ায় চড়ে আক্রমণ করছে। বিকজ এই মঙ্গোলিয়াতে হর্স খুব পাওয়া যায়, ঘোড়া খুব পাওয়া যায়, তাই জন্য হর্স রেসিং মঙ্গোলিয়াতে কিন্তু খুবই ওদের ফেমাস একটা বা ন্যাশনাল স্পোর্টস হিসেবেও মানা হয়ে থাকে। ইন্দোনেশিয়াতে হচ্ছে ব্যাডমিন্টন। সেপাক টাকরাও হচ্ছে মালয়েশিয়া, এখান থেকে প্রশ্ন আসে, মালয়েশিয়া থেকে প্রশ্ন আসে, ফিলিপিন্স থেকেও আসে, আর্নিস হয়ে যাচ্ছে ফিলিপিন্সের ন্যাশনাল স্পোর্টস। থাইল্যান্ডে হচ্ছে মুয়াই থাই, ইরানে হচ্ছে রেসলিং। ওকে, যেগুলো থেকে আসে আমি ডাক দিয়ে দিলাম, একটু দেখে নিও। ফার্স্টের অপশনটাতেও একটু দেখে রেখো, এখানে না প্রত্যেকটাই একটু দেখে রেখো, এই চারটা প্রত্যেকটাই দেখে রেখো, যেহেতু এটা ইন্ডিয়ার আশেপাশের দেশ রয়েছে, প্রতিবেশী দেশ, তো প্রতিবেশী দেশগুলোতে কোথায় কি খেলা হয়ে থাকে এটা আমাদের জেনারেল নলেজের জন্য ইম্পর্টেন্ট, এবং জেনে রাখো। এবং যদি পরীক্ষায় প্রশ্ন এখান থেকে দিয়ে দেয় যাতে আমরা উত্তর করতে পারি, লাইক বলে দিতে পারে যে নেপালে আমাদের কি জাতীয় স্পোর্টস দেখতে পাওয়া যায়, তো ভলিবল হয়ে যাবে সঠিক উত্তর। যদি বলে ভুটানে কোন জাতীয় স্পোর্টস দেখতে পাওয়া যায়, ভুটানের জাতীয় খেলার নাম কি, তখন আমরা যাতে আর্চারি উত্তর করতে পারি, এরকম আমাদের দিতেই পারে। জাপানেরটা খুব ফেমাস, জাপান থেকে প্রশ্ন আসে, সুমো রেসলিং থেকে। ঠিক আছে, সো এগুলো একটু দেখে রাখো। ঠিক আছে, আমিও জানি না সব খেলা সম্পর্কে, আমারও কোনো আইডিয়া নেই, আমি জাস্ট তোমাদেরকে টেবিলটা দিলাম যেখানে যেগুলো ফেমাস খেলা, আমি আবারও বলে দিচ্ছি, যেগুলো ফেমাস লাইক ক্রিকেট, ফুটবল, ফুটবলকেই কিন্তু সকার বলা হয়, ঠিক আছে, ফুটবলকেই সকার বলা হয়। তারপর হচ্ছে তোমার ভলিবল, বেসবল, রেসলিং, তারপরে হচ্ছে ব্যাডমিন্টন, কাবাডি, স্কিং, আর হচ্ছে হকি। এইগুলো ফেমাস, এইগুলো একটুখানি দেখে রেখো। হকির মধ্যে দুটোই আছে, একটা একটা ফিল্ড হকি আর একটা হচ্ছে আইস হকি। এবং কোনো কোনো সময় ফিল্ড হকি আইস হকি ছাড়াও ওয়াটার হকিও খেলা হয়ে থাকে, বাট সেটা খুব রেয়ার, সেটা সব জায়গায় পাবে না। তো ফিল্ড হকিটাই ইম্পর্টেন্ট, ফিল্ড হকি আমাদের ইন্ডিয়াতেও ফিল্ড হকিতেই কিন্তু আমরা এগিয়ে আছি, তো ফিল্ড হকিটাই ইম্পর্টেন্ট, একটু দেখে রাখবে। এইগুলো মোটামুটি যেগুলো দেখা যায় আমাদের স্পোর্টস এর অ্যাঙ্গেল থেকে, এগুলো যেখানে যেখানে ইম্পর্টেন্ট একটুখানি দেখে রাখবে। আর একটা, হ্যাঁ, শুটিং, শুটিংটাও ইম্পর্টেন্ট, শুটিং বা যেটাকে আর্কারি হিসেবেও দেখে রাখতে পারো। ঠিক আছে, তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটুখানি দেখে রাখবে, যে সমস্ত দেশে এই স্পোর্টস গুলোকে ন্যাশনাল স্পোর্টস হিসেবে বিবেচনা করা হয়েছে। ঠিক আছে, চেস দেখো, চেস খুব একটা কোনো দেশেই ন্যাশনাল স্পোর্টস হিসাবে নেই, বাট আমরা যদি চেসের কথা বলি, চেসের উৎপত্তি হিসেবে কিন্তু আমরা আমাদের ইন্ডিয়াকেই ধরতে পারি। ইন্ডিয়াতেই কিন্তু চেসের উৎপত্তি হয়েছিল, কারণ আমরা যদি ইন্ডিয়াতে হরপ্পা সভ্যতার দিকে চলে যাই, এটা আমি আমার আগের দিনের ক্লাসেও বলেছিলাম, মানে অন্য ক্লাসে বলেছিলাম, তোমাদেরকে বলিনি। হরপ্পা সভ্যতার দিকেও যদি আমরা চলে যাই, ওখানে দেখবে না গ্রিড সিস্টেম ছিল এরকম ভাবে,
গ্রিড সিস্টেমের কথা বলা আছে হরপ্পাতে। তো সেটা কোথাও গিয়ে ওদের যে নগর পরিকল্পনা এবং ওদের ওখানে যে ডাইস সিস্টেম ছিল, দেখবে ওদের ডাইস দিয়ে ওজন পরিমাপ করা হতো, ঠিক আছে? তো সেই যে ডাইস সিস্টেম, তারপরে গ্রিড সিস্টেম, এইগুলো এবং ওখানে যে খেলাধুলাগুলো করা হতো ঘর বাড়ির উঠোনে এবং অন্যান্য জায়গায়, সেখানে খুব প্রাচীন পদ্ধতির একরকমের চেসের ইঙ্গিত পাওয়া যায়, দাবা খেলার ইঙ্গিত পাওয়া যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে এটা ধরা হয় যে ইন্ডিয়াতে যে হরপ্পা সভ্যতা বিকশিত হয়েছিল সেখানে এই চেসের প্রাচীন যে খেলা, আরো আরো পুরনো চেস যেটা, সেটার একটা আঙ্গিক বা সেটার একটা ইঙ্গিত আমরা পেতে পারি, যেটাই পরবর্তীকালে এখন আমাদের যে মডার্ন চেস সেটাতে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে? একদম চতুরঙ্গ হতে পারে। মহাভারতে চেস, হ্যাঁ চেস ঠিক না, ওদের পাশা খেলা আছে, পাশা খেলা আর চেসের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেই দিন ওয়াইটি ক্লাসেই বলেছিলাম, রাইট, ঠিক আছে? সো এই খেলাগুলোকে একটুখানি নজরে রেখো, দেখে রেখো। বেসবল, আইস হকি, এগুলো একটু দেখে রেখো, ঠিক আছে? রাগবিটাও দেখো, হ্যাঁ রাগবিটাও, এখানে লেখার আর জায়গা নেই, আমি এখানে লিখে দিচ্ছি, রাগবিটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? চলো, এবার আমরা দু রকমের স্পোর্টস সম্পর্কে মোটামুটি জেনে থাকি। একটা হচ্ছে ন্যাশনাল স্পোর্টস, মানে স্পোর্টসকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হলো ন্যাশনাল স্পোর্টস, যেটা আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে বিভিন্ন দেশের যে খেলাগুলোকে মান্যতা দেওয়া হয়েছে, বিভিন্ন দেশে সেই খেলাগুলোকে সেখানকার ন্যাশনাল স্পোর্টস হিসেবে বিবেচনা করা হয়। এবার মানে কিছু কিছু দেশে সেগুলোকে ট্রেডিশনালি অ্যাকসেপ্ট করা হয়েছে, কিছু কিছু দেশে সেগুলোকে অফিসিয়ালি অ্যাকসেপ্ট করা হয়েছে। যেমন আমাদের ইন্ডিয়াতে ট্রেডিশনালি অ্যাকসেপ্টেড বাট অফিসিয়ালি অ্যাকসেপ্টেড নয়, তো সেগুলোকে আমরা ন্যাশনাল স্পোর্টস বলছি। এছাড়াও পার্টিকুলার কিছু স্পোর্টস ছাড়াও কিন্তু আরো কিছু স্পোর্টস হয়ে থাকে, যেরকম আমাদের ইন্ডিয়াতে সব থেকে বেশি কি কি স্পোর্টস খেলা হয়ে থাকে? ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, টেনিস খেলা হয়, তোমার আমাদের ব্যাডমিন্টন খেলা হয়ে থাকে, তারপরে তোমার সুইমিং হয়ে থাকে। এইগুলোকে আমরা ন্যাশনাল স্পোর্টস এর আন্ডারে ফেলতে পারি, যেগুলো আমাদের ঘরের মধ্যে, ঘরের এরিয়ার মধ্যে খেলা হচ্ছে। ঘর বলতে এখানে আমি দেশ বলছি, হ্যাঁ আমাদের নিজেদের ঘর না, দেশের এরিয়ার মধ্যে ডোমেস্টিক্যালি যেগুলোকে খেলা হচ্ছে সেগুলোকে আমরা ন্যাশনাল স্পোর্টস এর আওতাভুক্ত করছি। ইন্টারন্যাশনাল স্পোর্টস হিসেবে আমরা কোনগুলো বলছি? যেখানে মাল্টিপল দেশ অংশগ্রহণ করছে। যেরকম একটা যদি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়ে থাকে, সেখানে প্রচুর দেশ অংশগ্রহণ করে। এই যে আমাদের আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়, সেখানে প্রচুর দেশ অংশগ্রহণ করে। ফিফা ওয়ার্ল্ড কাপ, প্রচুর দেশ সেখানে অংশগ্রহণ করছে। এই ফিফা ওয়ার্ল্ড কাপ, আইসিসি ওয়ার্ল্ড কাপ, আইপিএল, এই যে বিভিন্ন রকমের ট্রফি টুর্নামেন্ট এগুলো হচ্ছে, এগুলো কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল স্পোর্টস এর আন্ডারে পড়ে যাচ্ছে, যেখানে মাল্টিপল দেশ একসাথে অংশগ্রহণ করছে, ঠিক আছে? তো এইভাবে আমরা এই দুটো জিনিসকে, একদম ইউএফসিও আমরা বলতে পারি, তো এইভাবে আমরা দুটো জিনিসকে ভাগ করতে পারি। এবার আমরা সবার প্রথম ইন্টারন্যাশনাল গেমস এর মধ্যে আজকে দুটো গেম খুব ইম্পর্টেন্ট, যেখান থেকে পরীক্ষায় ভালো মতো প্রশ্ন আসে, সেই দুটো জায়গা দেখে নেব। নাম্বার ওয়ান হচ্ছে অলিম্পিক গেম। অলিম্পিক গেম সম্পর্কে অনেকেই হয়তো নাম শুনেছ, অনেকে হয়তো কিছুটা হলেও তাদের আইডিয়া আছে। প্রাচীন অলিম্পিক গেম, আমি যেটা বলবো না সেগুলো একটু গল্পের মতো করে বোঝার চেষ্টা করো। এখানে যা যা লেখা আছে সেগুলোই আমি গল্পের মতো করে বলবো, ঠিক আছে? তো একদম মুখস্থ হয়ে যাবে যদি মন দিয়ে শোনো, লেখাও পড়তে হবে না, জাস্ট মন দিয়ে শোনো আমার কথাগুলো, তাহলেই মাথার মধ্যে ঢুকে যাবে। পিডিএফ আমি দিয়ে দেব, তারপরে জাস্ট একবার গো থ্রু করবে, একবার লেখাগুলো পড়ে নেবে, তাহলেই দেখবে পুরো সারা জন্মের মতো মনে থেকে গেছে, আর কোনোদিনও ভুলবে না। চলো শুরু করছি তাহলে, ঠিক আছে? একদম শুরুর থেকে মন দিয়ে শোনো, কোনো কমেন্ট করো না, শুনে যাও শুধু। দেখো, 776 খ্রিস্টপূর্বাব্দ যখন গ্রিসে এই অলিম্পিক খেলার প্রচলন হয়েছিল, গ্রিসের দেবতার নাম হলো জিউস। প্রশ্ন আসে এখান থেকে যে প্রাচীন অলিম্পিক কত সালে শুরু হয়েছিল? 776 খ্রিস্টপূর্বাব্দে। 2 নম্বর প্রশ্ন আসে যে এই প্রাচীন অলিম্পিক
গ্রিস কোন দেবতা, মানে গ্রিকের কোন দেবতার উদ্দেশ্যে শুরু করা হয়েছিল? গ্রিক দেবতা জিউসের সম্মানে এটাকে শুরু করা হয়েছিল। এখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো প্রাচীন অলিম্পিকের ছবি। এই ছবিটা থেকে এই ছবিটার মধ্যে ডিফারেন্সটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, ছবি দেখেই বুঝতে পারছো। এটা 776-এর ছবি এবং এটা হলো আমাদের 1896 সালের ছবি, যখন প্রথম মডার্ন অলিম্পিক গেম চালু করা হলো, তখন এই ছবিটা আমরা পাচ্ছি। ঠিক আছে, মানে এই যে বিবর্তনটা হয়েছিল সেটা মাঝে অনেকটা টাইম বেরিয়েছে, আমরা বুঝতেই পেরেছি। এবার এমন একজন মানুষ যিনি এলেন এবং যিনি ভাবলেন যে না, এই অলিম্পিক গেমকে চালু করা হোক, যাতে প্রত্যেকটা দেশও অংশগ্রহণ করতে পারবে সারা পৃথিবীর মধ্যে, যারা যারা চাইছে সেই সমস্ত দেশেরা অংশগ্রহণ করবে। এবং আমরা বিভিন্ন রকমের এক্সারসাইজ বা মহড়া আয়োজন করে থাকি না, যেগুলো দেখবে মাঝে মাঝে হয়, বাইল্যাটারাল এক্সারসাইজ হয়, অ্যানুয়াল এক্সারসাইজ হয়, বাইনিয়াল এক্সারসাইজ হয়, যেগুলোর মধ্যে দিয়ে কি হয় না, সৈন্যবাহিনীর মধ্যে এক দেশের সাথে আরেক দেশের সৈন্যবাহিনীর মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বা বন্ডিং বজায় রাখার জন্য এই এক্সারসাইজ গুলো বা এই মহড়াগুলো করা হয়ে থাকে। সিমিলার একটা উদ্দেশ্য নিয়ে এই ইন্টারন্যাশনাল বা এই টাইপের মাল্টিপারপাস ইভেন্টস গুলোকে চালু করা হলো, যেখানে বিভিন্ন দেশ অংশগ্রহণ করবে, বিভিন্ন দেশ পার্টিসিপেট করবে, বিভিন্ন দেশ থেকে লোকজন আসবে একটা জায়গায় এবং তারা সেখানে এসে খেলাধুলা করবে, তারা সেখানে এসে নিজেদের মানে এই দেশের যেটা স্পেশালিটি সেটা শেয়ার করবে অন্য দেশের সাথে, অন্য দেশের যেটা স্পেশালিটি সেটা শেয়ার করবে এই দেশের সাথে। তো একটা নিজেদের মধ্যে আপস মে একটা ইন্টারাকশন হবে, ফলে কি হবে, একটা সমৃদ্ধি তৈরি হবে। আর একটা একটা দুটো দেশেই একটা না কিছু আমরা একে অন্যের থেকে শিখবো এবং আমাদের দুজনেরই একটা সমৃদ্ধি বা গ্রোথ হবে। তাই জন্যই সেই উদ্দেশ্যেই কিন্তু অলিম্পিক গেমকে আবার আধুনিক যুগে চালু করা হলো, যেটা 1896-এর টাইম। বুঝাতে পারলাম? এবং এই উদ্যোগটা প্রথম নিয়েছিলেন হচ্ছে ব্যারন পিয়ের দি কুবেটিন। তার নামটা আমি তার ছবি সব আছে, আমি দেখাবো। ব্যারন পিয়ের দি কুবেটিন, তিনি কিন্তু এই উদ্যোগটা নিয়েছিলেন। তিনি অলিম্পিকের ফ্ল্যাগ তৈরি করেছেন, তিনি অলিম্পিকের লোগো তৈরি করেছেন, তিনি পুরো জিনিসটাকে সাজিয়েছেন, পুরো মাস্টার মাইন্ডটা হচ্ছে তার, যে অলিম্পিক কিরকম ভাবে হবে, অলিম্পিকে কিভাবে কতগুলো দেশ অংশগ্রহণ করবে, অলিম্পিক কিভাবে এই গেমটাকে সাজানো হবে, এই পুরো পরিকল্পনাটা কিন্তু এই মানুষটা করেছিলেন। তাই জন্য তাকে মডার্ন অলিম্পিকের জনক বলা হয়। পিয়ের দি কুবেটিনকে আমরা মডার্ন অলিম্পিক্সের ফাদার বলে থাকি। ঠিক আছে, তো এইবার চলে আসো হচ্ছে আমাদের জায়গাটায়, যেটা আমি এতক্ষণ ধরে গল্পের ছলে বললাম, সেটাই এখানে লিখে দেওয়া রয়েছে। দেখো বলা আছে প্রাচীন অলিম্পিক যেটা 776 খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল এবং এটাও গ্রিসের অলিম্পিয়াতে শুরু হয়েছিল। আর আধুনিক অলিম্পিক কোথায় শুরু হয়? গ্রিসেরই এথেন্সে শুরু হয়। ঠিক আছে, তো এই দুটো জায়গা আমরা জেনে রাখলাম। এটা গ্রিসের এথেন্সে হয়েছিল 1896 সালে প্রথম আধুনিক অলিম্পিক। আর এখানে এই যে লোকটার নামটা পেয়ে গেছো, ব্যারন পিয়ের দি কুবেটিন, তিনি হচ্ছেন প্রথম মডার্ন অলিম্পিক্সের জনক। এবং এর এই যে পুরো অলিম্পিক গেমটাকে আয়োজন করা হবে, সেটা তো আর একটা মানুষের পক্ষে সম্ভব নয়। এতগুলো দেশকে ইনভাইট করে, এতগুলো দেশকে ডেকে পুরো এই জিনিসটাকে তোমার শুরু করা। তাই জন্য তাই জন্য কি হবে না, আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে গঠন করা হলো, একটা কমিটি তৈরি করা হলো, যেটা হলো আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ইংলিশে কি সেটা? আইওসি, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে রাখো। এবং যেটা কত সালে তৈরি করা হলো? 1894 সালে। ঠিক আছে, 1894 সালে এই কমিটি তৈরি করা হলো, যেখানে ব্যারন পিয়ের দি কুবেটিন এলেন, তিনি সভাপতি হলেন এবং তিনি পুরো পরিকল্পনাটা করলেন। করার পর 1896 সাল থেকে প্রথম এই এথেন্সে এই ঘটনাটা ঘটানো হলো অলিম্পিক গেমসে। এবার বলো কি হয়েছে? ম্যাম একটু লাইক করুন। কি লাইক করব? সায়েন্স টেকনোলজির ক্লাস হয়নি দীপা, তাই জন্য কামিং সুন দেখাচ্ছে। যে ক্লাসগুলো হয়নি সেগুলো কামিং সুনই দেখাবে।
কিভাবে শুরু হলো, আমি এতক্ষণ তাহলে কি বললাম? কোয়েল আমার বাড়িতে, কোয়েলের প্রশ্ন, বাহ, লুডো খেলা কোথায় শুরু হয়েছিল? হয়ে গেছে, আমি পড়ে নিয়েছি তোমাদের সবার কমেন্ট, খুব ভুলভাল কমেন্ট আসছে। এবার আমি আমার পড়ানো শুরু করে দিচ্ছি, ঠিক আছে? আহ সবার মেসেজ আমি দেখতে পাচ্ছি, কিন্তু খুব মানে উত্তর করার মতো কোনো মেসেজই নয় এগুলো, তো আমি উত্তর করতে পারছি না, আই এম সরি। বই তো আছে প্রসেনজিৎ, জিকে জিএস এর বই, স্ট্যাটিক জিকের বই নিতেই পারো, ঠিক আছে? চলো, লাকি আমি এখন হেল্প করতে পারছি না, আমি এখন পড়াচ্ছি, পরে হেল্প করে দেবো। রোজি, আমার তো পড়ানো শেষ হয়নি, কোন সালে কোন খেলা শুরু হয়েছিল আমি পড়াচ্ছি নাকি? পড়ালাম তো, তো এরকম ভাবে প্রত্যেকটারই পড়িয়ে দেবো, ঠিক আছে? এবার আমি একটুখানি পড়ায় আবার ফিরে যাচ্ছি। ওকে, এটা এটা গেল হলো এটা কিভাবে শুরু হয়েছিল, এর অরিজিন কোথায়, কবে প্রথম হয়েছিল, কোথা থেকে হয়েছিল, সবকিছু আমি বললাম। এবার চলে আসো হচ্ছে যে এই অলিম্পিক গেম মাঝে কিছু বছর বন্ধ ছিল, কোন কোন বছরগুলোতে বন্ধ ছিল সেখান থেকে আমাদের প্রশ্ন আসে। তো অলিম্পিকের ইতিহাস যদি আমরা ঘাঁটি, আমরা দেখব 1916 সাল, 1940 সাল এবং 1944 সাল, এই তিনটে সাল আমরা পাবো যেই সালগুলোতে অলিম্পিক গেমকে বন্ধ রাখা হয়েছিল। কেন বন্ধ রাখা হয়েছিল? কারণ সেম, আমাদের প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই দুটো মেজর কারণ যার জন্য অলিম্পিক বন্ধ রাখা হয়েছিল। আমি শুরুতেই একদম কি বললাম, যে বিভিন্ন দেশের মধ্যে একটা বন্ডিং তৈরি করা, একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা, যাতে বিভিন্ন দেশে একে অন্যের যে খেলার স্কিলগুলো আছে, যে দক্ষতাগুলো আছে, সেগুলো একে অন্যের সাথে শেয়ার করতে পারে, তাই তো, একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা। কিন্তু যখন দেখা যাচ্ছে এই প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, যখন সারা বিশ্ব উত্তাল হয়ে আছে, সেই সময় কি আর এই ধরনের গেমকে অর্গানাইজ করা সম্ভব হয়? কখনোই হয় না। তাই জন্য 1916 সাল, 1940 সাল এবং 1944 সাল, এই তিনটে সাল ব্যতীত বাকি বছরগুলোতে আমরা অলিম্পিক অনুষ্ঠিত হতে দেখব। এবার ইয়েস, এটাও ইম্পর্টেন্ট যে অলিম্পিক কত বছর অন্তর অনুষ্ঠিত হয়। অলিম্পিক প্রত্যেক 4 বছর অন্তর অনুষ্ঠিত হয়ে থাকে। এবার এই জায়গাটা একটুখানি খেয়াল করো, অলিম্পিক, অলিম্পিককে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সামার অলিম্পিক, আরেকটা হলো উইন্টার অলিম্পিক। একটা সামার অলিম্পিক থেকে আরেকটা সামার অলিম্পিকের মাঝে কত বছরের গ্যাপ থাকে? 4 ইয়ার্স এর গ্যাপ থাকে, ঠিক আছে? সিমিলারলি একটা উইন্টার অলিম্পিক থেকে আরেকটা উইন্টার অলিম্পিকের মাঝে কত বছরের গ্যাপ থাকে? 4 বছরের গ্যাপ থাকে, ঠিক আছে? কিন্তু এটুকু জেনে রাখো যে একটা সামার অলিম্পিক, তারপরে একটা উইন্টার অলিম্পিক, তারপর আবার একটা সামার অলিম্পিক, তারপর আবার একটা উইন্টার অলিম্পিক, এইভাবে কিন্তু অনুষ্ঠিত হতে থাকে। এবং এখানে মাঝে মাঝে কত গ্যাপ থাকে? একটা সামার অলিম্পিক থেকে একটা উইন্টার অলিম্পিকের মাঝের গ্যাপ কিন্তু 2 বছর। সিমিলারলি একটা উইন্টার অলিম্পিক থেকে একটা সামার অলিম্পিকের মাঝের গ্যাপ হচ্ছে 2 বছর, ঠিক আছে? তো প্রশ্ন আমাদের এইভাবে আসতে পারে, প্রশ্ন আমাদের এভাবে আসতে পারে যে দুটো অলিম্পিকের মাঝের গ্যাপ কত? তো অবভিয়াসলি আমরা এখানে 4 বছর উত্তর করব। প্রশ্ন আসতে পারে দুটো সামার অলিম্পিকের মাঝের গ্যাপ কত? অবভিয়াসলি 4 বছর আমাদের উত্তর হবে। প্রশ্ন আসতে পারে দুটো উইন্টার অলিম্পিকের মাঝে গ্যাপ কত? 4 বছর। আবার এটাও প্রশ্ন আসতে পারে একটা সামার অলিম্পিক এবং একটা উইন্টার অলিম্পিকের মাঝের গ্যাপ কত? তখন আমাদের উত্তর হবে 2 বছর, ঠিক আছে? এই জায়গাটা ক্লিয়ার? এবার এখানে আমরা
এই জায়গাটা তো আমরা আগেও পড়েছি যে প্রত্যেক 4 বছর অন্তরই এটা অনুষ্ঠিত হয়। আধুনিক অলিম্পিকের জনক হয়ে যাচ্ছেন আমাদের আইওসির দ্বিতীয় সভাপতি পিএ ডি কুবেরটেন। তো এই নামটা একটু খুব ভালো করে খেয়াল রাখো, ঠিক আছে? চলো, এই হলো সেই লোকটা যাকে আমরা মনে রাখবো। ঠিক আছে, এবার ভারতের প্রথম অংশগ্রহণ আমাদেরকে দেখে নিতে হবে। অলিম্পিক তো শুরু হয়ে গেল 1896 সালে। 1896 সালে যখন প্রথম অলিম্পিক হচ্ছে 1896-এ, তার পরের অলিম্পিকটা কবে হবে? যদি 4 বছরের গ্যাপ আমাদের থাকে, কবে হবে? 1900। এই যে 1900 সালটা আমরা পেলাম, এই 1900 সালেই কিন্তু ইন্ডিয়া প্রথম পার্টিসিপেট করলো। 1900 সালে ইন্ডিয়া প্রথম পার্টিসিপেট করলো, মানে এটা হচ্ছে আমাদের সেকেন্ড অলিম্পিক। সেকেন্ড অলিম্পিকে ইন্ডিয়া প্রথম পার্টিসিপেট করেছিল। এবার এই জায়গাটা একটুখানি মাথায় রাখো, এই লোকটার নাম হলো নরম্যান প্রিচার্ড। এই লোকটার নাম কি? নরম্যান প্রিচার্ড। এই লোকটা ভারতে এর জন্মগ্রহণ, ভারতেই এর বেড়ে ওঠা। আমি যে কলেজে পড়াশোনা করেছি, আমার কলেজে ঢোকার মুখেই এনার একটা ছবি খুব বড় করে লাগানো আছে। সেন্ট জেভিয়ার্সে তিনি পড়াশোনা করেছিলেন এবং তারপরে সেন্ট জেভিয়ার্সে স্পোর্টসকে না খুব আলাদাভাবে প্রায়োরিটি দেওয়া হয়। ওখানে প্রচন্ড স্পোর্টস খেলা হয়। আমি নিজের চোখে দেখা প্রচুর ফুটবল, ক্রিকেট, আলাদা আলাদা গ্রাউন্ড আছে, ওখানে খেলা হয়ে থাকে। তো এবং ওরা ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত যায় ওইখান থেকে, যারা যারা পার্টিসিপেট করে যে সমস্ত খেলাধুলা হয়। এবার তো এই লোকটাও কিন্তু ওই জায়গার থেকেই পড়াশোনা করেছে, সেন্ট জেভিয়ার্স থেকে। এবং তারপরে তিনি পার্ক স্ট্রিটে, আমাদের কলকাতা পার্ক স্ট্রিটে যে সেন্ট জেভিয়ার্স, আমি সেটার কথা বলছি, ঠিক আছে? সেখান থেকে তিনি পড়াশোনা করেছেন। তারপরে কিন্তু যদি তার অরিজিন ভাবা হয়, সেটা কিন্তু তার বাবা মা তারা কিন্তু অবশ্যই লন্ডনের মানুষ। কারণ এই যে 1900 সালটা, এটা আমরা জানি এই সময় পরাধীন ভারত, ভারতে ব্রিটিশ শাসন চলছে। তো সেই সময় ভারতবর্ষে এনার জন্ম হয়েছিল ঠিকই, এনার পড়াশোনা, বেড়ে ওঠা, কেরিয়ার সবকিছু ইন্ডিয়াতে ঠিকই, কিন্তু তার বাবা মা তারা কিন্তু লন্ডনের মানুষ ছিলেন। তো আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে প্রথম ভারতের অংশগ্রহণ কত সালে, আমরা জানবো সেকেন্ড অলিম্পিক 1900 সালে। ভারতের হয়ে প্রথম কে পদক জিতেছিলেন? যদি অপশনে নরম্যান প্রিচার্ড থাকে, তাহলে আমরা অবশ্যই কোনো দিকে না তাকিয়ে নরম্যান প্রিচার্ডকেই উত্তর করব। কারণ তিনি 1900 সালে কোনো ভারতীয় নন, কিন্তু তার ভারতেই জন্ম হয়েছিল, বাই বার্থ তিনি ভারতীয় বলা যেতে পারে। তো সেই মানুষটা কিন্তু ভারতকেই রিপ্রেজেন্ট করেছিলেন অলিম্পিকে গিয়ে, ইংল্যান্ডকে রিপ্রেজেন্ট করেননি, ভারতকে রিপ্রেজেন্ট করেছিলেন নরম্যান প্রিচার্ড অলিম্পিকে গিয়ে, ঠিক আছে? এবং 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 তিনি সেখানে মানে ভারতের প্রথম স্বর্ণ পদকের কথা যদি আমি বলি, তাহলে সেটা হচ্ছে 1928-এ ভারত পেয়েছিল। দেখো 1900 সালের পরে 28 বছর পর, 28 বছর, 1900 সালের পর আমরা দেখতে পাচ্ছি 1904 হবে, তারপরে হচ্ছে আমাদের আবার 1908, মাঝে আবার বন্ধ ছিল হচ্ছে 1916-তে। তো 1908-এর পর 1912, 1916 যেটা ক্যান্সেল হয়নি, তারপরে আমরা আবার 1920 দেখতে পাবো, সরি, তারপর আবার 1924 অ্যান্ড তারপর আবার 1928। এই যে 1928 সালটা আমরা পাচ্ছি, এই 1928 সালে ভারত প্রথম সোনা জিতেছিল, কিন্তু সেটা ইন্ডিভিজুয়ালে নয়, সেটা গ্রুপ হিসাবে। এবং সেটা কোথায়? আমস্টারডামে। আমস্টারডামে ভারত প্রথম সোনা জিতেছিল পুরুষদের ফিল্ড হকিতে, ঠিক আছে? এটা ভারতের প্রথম গোল্ড মেডেল জেতা, যেটা পরাধীন ভারতেই ভারত জিতে গিয়েছিল। তো ভারত ইন্ডিভিজুয়ালি যদি বলা হয় গোল্ড মেডেল কে জিতেছিলেন, তাহলে অবভিয়াসলি আমাদের উত্তর হয়ে যাবে অভিনব বিন্দ্রা, যিনি 2008 সালে জিতেছিলেন। কিন্তু যেটা স্বাধীনতার পরে অবভিয়াসলি, বাট স্বাধীনতার আগে আমাদের সোনার মেডেল জেতা হয়েছিল, যেটা ইন্ডিভিজুয়ালি নয়, গ্রুপে, এবং সেটা হচ্ছে এই 1928-এ, ঠিক আছে? ক্লিয়ার?
এবং আরেকটা জিনিস জেনে রাখো, এই যে নরম্যান প্রিচার্ডের নাম আমরা পাচ্ছি, এই নরম্যান প্রিচার্ড দুটো রূপোর পদক জিতেছিল, দুটো সিলভার মেডেল জিতেছিলেন, একটা 200 মিটারে এবং আরেকটা 200 মিটারের হার্ডলসে। এই দুটোতেই কিন্তু তিনি সিলভার মেডেল জিতেছিলেন ভারতকে রিপ্রেজেন্ট করে। তাহলে ভারতের প্রথম মেডেল লাভ কিন্তু নরম্যান প্রিচার্ডের হাত ধরে। তারপরে 1928-এ ভারত প্রথম সোনা জিতেছিল ফিল্ড হকিতে। এবং তারপর যদি ভারতের ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে আমি বলি, তাহলে আমাদের চলে আসছে হচ্ছে অভিনব বিন্দ্রা 2008 সালে। হ্যাঁ, অভিনব বিন্দ্রার আগে প্রথম মহিলা হিসেবে আমরা কর্ণম মালেশ্বরীর নাম পাবো, যিনি 2000 সালে জিতেছেন। এবং তারও আগে যদি আমরা বলি, তাহলে আমাদের কেডি যাদবের নাম আমরা পাবো। তো এই হলো টোটাল বিষয়। এবার চলে আসো, আমি যে বললাম ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি তৈরি করা হয়েছিল। তো এই যে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, সেটা কত সালে তৈরি হয়েছিল বলেছি? 1894 সালে। বাট এর হেডকোয়ার্টার থেকেও আমাদের প্রশ্ন আসতে পারে। তো এর হেডকোয়ার্টার অবস্থিত হচ্ছে লজেন, সুইজারল্যান্ড। লজেন, সুইজারল্যান্ডে হচ্ছে এর হেডকোয়ার্টার। 1913 সালে, ওই যে বললাম না, ব্যারন পিয়ের ডি কুবেরটিন, তিনি অলিম্পিকের লোগো তৈরি করেছিলেন। এবং আমাদের অলিম্পিকের লোগোটা অনেকটা এরকম, তো এরকম দেখতে হয়, 5টা রিং একে অন্যের সঙ্গে জুড়ে থাকে, এরকম দেখতে হয়। তো সেই রিংটা হাতে এঁকে পেন্সিল স্কেচ করেছিলেন প্রথমে ব্যারন পিয়ের ডি কুবেরটিন, ঠিক আছে, হাতে এঁকেছিলেন। এবং সেই রাফ কাজটাকে তিনি পাঠিয়েছিলেন অলিম্পিক কমিটিতে, দেখো ভাই আমি এটা এঁকেছি, আমার মনে হয়েছে এরকম 5টা মহাদেশ যারা সব থেকে গুরুত্বপূর্ণ এবং যেখান থেকে ম্যাক্সিমাম দেশ অংশগ্রহণ করছে আমার অলিম্পিক গেমসে, তো এই 5টা মহাদেশ যাতে একে অন্যের সাথে জুড়ে টুড়ে থাকে, ভালোবেসে থাকে, তার জন্য এই 5টা রিং আমি বানালাম, যারা একে অন্যের সঙ্গে হাত ধরাধরি করে রয়েছে। এইভাবে তিনি কিন্তু এই উদ্যোগেই এই 5টা রিং নিয়ে বানিয়েছিলেন হচ্ছে অলিম্পিকের লোগো। এবং অবভিয়াসলি অলিম্পিক কমিটি সেটাকে অ্যাপ্রুভও করে দিয়েছিল। এবং শুরুর দিকে আমরা দেখতে পাবো যে এরকম কিন্তু এত রং চঙে ব্যাপারটা ছিল না, শুরুর দিকে এটা একদম নর্মাল পেন্সিল স্কেচ ছিল। তারপর আস্তে আস্তে অলিম্পিক লোগো চেঞ্জ হতে থাকে, অনেকগুলো ধাপে ধাপে অলিম্পিক লোগো চেঞ্জ হয়। এবং চেঞ্জ হতে হতে আমরা এখন আধুনিক মোট 5টা বিভিন্ন কালারের রিং দেখতে পাই, এবং যেগুলো 5টা মহাদেশকে রিপ্রেজেন্ট করে থাকে। তো সেটা আমরা এখানে দেখে নেব। এবং অবভিয়াসলি মানে খুব ভালো করে মুখস্থ রাখবে যে কোন কোন কালার এখানে দেখতে পাওয়া যায়, যে 5টা কালার দেখা যায় সেই 5টা কালার কি কি, সেটা খুব ভালো করে দেখে রাখবে। নীল, কালো, লাল, হলুদ এবং সবুজ, ঠিক আছে। এবং এই 5টা কালার এক একটা মহাদেশকে রিপ্রেজেন্ট করছে। যদিও আমাদের যেটা অলিম্পিকের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেখানে যদি তুমি সার্চ করো বা নর্মালিও যদি সার্চ করো, এটা কিন্তু কোথাও অফিসিয়ালি বলা নেই যে এই কালারটা পার্টিকুলার এই মহাদেশকেই রিপ্রেজেন্ট করছে, এরকম কিন্তু বলা নেই। কিন্তু আমাদের মনে রাখার সুবিধার জন্য বা প্রশ্নতেও তোমরা অনেক সময় দেখবে এরকম দিয়ে দেয় যে নীল কালার কোন মহাদেশের জন্য ব্যবহার করা হয়েছে অলিম্পিকের লোগোতে, এরকম টাইপের প্রশ্ন আসে। এরকম টাইপের প্রশ্ন আমরা প্র্যাকটিস করতেও অভ্যস্ত, বিভিন্ন যে বাজার চলতি বই আছে সেখানেও তোমরা দেখবে যে এই টাইপের লেখা বা এই টাইপের প্রশ্ন দেয়। বাট এইটুকু খেয়াল রেখো বা এইটুকু মাথায় রেখো যে এরকমটা কিন্তু ব্যাপার নয় যে পার্টিকুলার এই কালারটাই এই মহাদেশকে রিপ্রেজেন্ট করছে, এরকম অফিসিয়ালি কোথাও বলা নেই। কিন্তু মনে রাখার সুবিধার জন্য 5টা মহাদেশ 5টা কালার হিসেবে আমরা ডিনোট করতে পারি, ঠিক আছে, একদম। তো আমরা একটু সিকোয়েন্সটা একদমই সব বলে দেবো, কিছু চিন্তা করো না, আমি সবটা বলে দেবো। লোগোটা হচ্ছে এরকম, আধুনিক লোগো যেটা সেটা হচ্ছে এরকম, ঠিক আছে। 5টা যে মহাদেশের নাম আমরা পাবো একটুখানি দেখে রাখো: ইউরোপ, আফ্রিকা, আমেরিকা, এশিয়া এবং অস্ট্রেলিয়া। কি করে মনে রাখবো? একটু মনে রাখার শর্ট ট্রিক দিন ম্যাম, হতেই পারে। দেখো, ইউরোপের মানুষ যারা, তারা প্রচন্ড ফর্সা হয়, তাই তো, এবং ওদের আইবলস কিরকম কিরকম কালার হয়, নীল কালারের হয়, ব্লু আইজ হিপনোটাইজ, আমরা জানি গানটা। তো সেই ব্লু আইজ এর মানুষ হয়ে থাকে হচ্ছে এই ইউরোপের মানুষরা। তো সেই ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি যে ব্লু ইউরোপ, ঠিক আছে। নেক্সট দেখো বলেছে আফ্রিকা। কাউকে ছোট করা বা কাউকে মন খারাপ করার উদ্দেশ্য আমার নয়, বাট তাও আমি বলছি ওদের ভৌগোলিক কারণে আফ্রিকার মানুষদের গায়ের কালার একটু ব্ল্যাকের দিকে হয়, আমরাও কালো, বাট আমাদের থেকেও একটু কালো কালারের হয় হচ্ছে আফ্রিকার মানুষরা। তো সেই ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি যে আফ্রিকানরা হচ্ছেন কালোর রিপ্রেজেন্টার, ঠিক আছে। আমেরিকা,
যখন প্রথম ভারত আবিষ্কার হয়েছিল ভেবে ভুল করা হয়েছিল, দিয়ে যাওয়া হয়েছিল আমেরিকাতে, তখন ওদেরকে কি নামকরণ করা হয়েছিল? রেড ইন্ডিয়ান বলা হয়েছিল না আমেরিকাকে? আমেরিকান বাসিকদেরকে রেড ইন্ডিয়ান বলা হতো। তো সেই জায়গা থেকে আমরা মনে রাখতে পারি রেড। এবং ওদের গায়ের চামড়ার কালারটাও দেখবে যে অনেকটা একটু লালচেটে ধরনের, ঠিক আছে? তো একটু ওদের গালফাল গুলো কানফান গুলো দেখবে একটু লাল লাল ধরনের। তো একটু লালচে যদি আমরা বলি তো সেটা আমাদের আমেরিকা হয়ে গেল, ঠিক আছে? তারপর দেখো হলুদ। হলুদ এশিয়া। আমাদের গায়ের বর্ণ তামাটে বর্ণের হয়। তামাটে বর্ণ মানে একটু হলদেটে ফর্সা টাইপের আমরা হয়ে থাকি। তো আমাদের এশিয়াকে রিপ্রেজেন্ট করছে কি? হলুদ। আর অস্ট্রেলিয়া সব থেকে ছোট জায়গা এবং সব থেকে কি বলবো গাছপালা সমেত খুব সুন্দর জায়গা হচ্ছে অস্ট্রেলিয়া। খুব সবুজ, গ্রিনারি সব থেকে বেশি আমরা দেখতে পাই কিন্তু অস্ট্রেলিয়াতে। তো দ্যাটস ওয়াই অস্ট্রেলিয়া হয়ে যাচ্ছে আমাদের গ্রিনের রিপ্রেজেন্টেটিভ। এইভাবে আমরা মনে রাখতে পারি। যদি কেউ ডিরেক্ট মনে রাখতে পারো ওয়েল অ্যান্ড গুড, ডিরেক্টই মনে রাখবে, এত ট্রিকে যাওয়ার দরকার নেই। বাট কারোর যদি একটু অসুবিধা হয় মনে রাখতে, তাহলে অবশ্যই কিন্তু এইভাবে মনে রাখতে তোমরা পারো। তাহলে কি কি বললাম আরেকবার রিভিশন দিয়ে নি। নীল চোখ হলে আমাদের হয়ে যাচ্ছে ইউরোপ, গায়ের কালার কালো তাই জন্য আমাদের হয়ে যাচ্ছে আফ্রিকা, রেড ইন্ডিয়ান তাই জন্য এটা হয়ে যাচ্ছে আমাদের আমেরিকা, ইয়েলো আমরা তামাটে বর্ণের হলুদ রঙের আমাদের গায়ের কালার হয় তাই জন্য আমরা হচ্ছি এশিয়া, এবং যেটা সব থেকে বেশি আমরা সবুজ দেখতে পাই সেটা হয়ে যাচ্ছে আমাদের অস্ট্রেলিয়া। তো এইভাবে আমরা কিন্তু সুন্দর করে মনে রাখতে পারি, ঠিক আছে? Your next class starts in 15 minutes. ঠিক আছে, চলো এবার আমরা চলে আসি হচ্ছে এখানে পুরো অলিম্পিকের লোগোর যে বিবর্তনটা সেটা বলে দেওয়া আছে। এত কিছু মনে করার বা মনে রাখার মুখস্থ করার কোনো দরকার নেই। জাস্ট এইটুকু মাথায় রাখবে অলিম্পিক লোগো প্রথম কত সালে ইন্ট্রোডিউস করেছিলেন ব্যারন পিয়ের দি কুবেটিন। 1913 সালে প্রথম লোগো এসেছিল। তারপর সেই লোগোর অনেকগুলো চেঞ্জেস আসে এবং ফাইনালি 2010 সালে আইওসি এখন আমরা যে মডার্ন অলিম্পিকের লোগো দেখতে পাই সেটাকে অ্যাপ্রুভ করেছিল। তো সেই 2010 থেকে এখনো পর্যন্ত আমরা এই মডার্ন অলিম্পিক লোগো যেটাতে আমরা 5টা রিং দেখতে পাচ্ছি, এই বিষয়টা যেটা এইটা কিন্তু আমরা এখনো ইউজ করে থাকি। তো 1913 থেকে 2010 পর্যন্ত একটা টাইম লেগেছিল লোগোটা বারবার বারবার চেঞ্জ হতে থাকে। 1920-তে একবার চেঞ্জ হয়, 1957-তে আবার গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে চলে যায়, তারপরে গিয়ে আবার কালারে আসে 1986-তে। কিন্তু যখন এটা এসেছিল তখন এটাকে জাস্ট প্রেজেন্ট করা হয়েছিল, অফিসিয়ালি এটা কিন্তু অ্যাকসেপ্টেড হয়নি। অফিসিয়ালি অ্যাকসেপ্টেড হয়েছিল 2010 সালে। তো 2010 থেকে এখনো পর্যন্ত আমরা এই লোগোটাকেই ব্যবহার করতে থাকি। অলিম্পিক ফ্ল্যাগ প্রথম কত সালে এটাকে ইন্ট্রোডিউস করা হলো? 1920 সালে। এবং সেটা কোথাকার অলিম্পিকে হয়েছিল? বেলজিয়াম অলিম্পিকে হয়েছিল। এবং মনে রাখবে এই যে অলিম্পিকের লোগো সেটাই একটা হোয়াইট কালারের ফ্ল্যাট কাপড়ের ওপরে এই লোগোটাকে ছাপানো হয়েছিল। এই হোয়াইট কালারটা কেন? কারণ আমরা প্রত্যেকেই জানি সাদা রং হচ্ছে শান্তির প্রতীক। তো যখন 1920 মানে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, তো প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা চারদিকে যাতে শান্তি বজায় রাখা যেতে পারে এবং প্রত্যেকটা দেশ যেহেতু এতে অংশগ্রহণ করছে, তো সেই দেশগুলোর মধ্যেও যাতে একটা শান্তি স্থাপন করা যেতে পারে থ্রু স্পোর্টস, খেলার মাধ্যমে বা খেলার মধ্যে দিয়ে, তার জন্যই কিন্তু এই ফ্ল্যাগের ইন্ট্রোডাকশন করা হয়েছিল এবং সেখানে এই সাদা কাপড়ের উপরে অলিম্পিকের লোগোটাকে রাখা হয়েছিল। নেক্সট আমরা যদি দেখি অলিম্পিক শিখা, অলিম্পিক টর্চ বলা হয় বা অলিম্পিকের ফ্লেম বলা হয়ে থাকে, এটাকে আমরা অনেকগুলো নামে জেনে থাকি, অলিম্পিক শিখা, অলিম্পিক ফ্লেম, অলিম্পিক টর্চ। তো এটা কি করে না, ওই মুভমেন্টটাকে চিহ্নিত করে। অলিম্পিক যে উদ্দেশ্য নিয়ে চালু হয়েছিল, যে মুভমেন্ট নিয়ে চালু হয়েছিল, সেটাকে নির্দেশ করে হচ্ছে এই অলিম্পিক টর্চ বা অলিম্পিক শিখা, ঠিক আছে? 1928 সালে এটাকে প্রথম ইন্ট্রোডিউস করা হয়। সো এই জায়গাগুলো আমাদেরকে দেখে রাখতে হবে যে কোনটা প্রথম কত সালে ইন্ট্রোডিউস হচ্ছে, রাইট? আচ্ছা, অলিম্পিকের যেটা মোটো বা অলিম্পিকের মূল মন্ত্র, ল্যাটিন ভাষাতেই হচ্ছে ওদের মেন যে মন্ত্র সেটা ব্যবহৃত হয়, যেটা হলো সাইটিয়াস, অল্টিয়াস এবং ফর্টিয়াস। এই শব্দটা কমিউনিটার, এই শব্দটা পরবর্তীকালে গিয়ে অ্যাড হয়। কত সালে অ্যাড হয়েছে? 2024-এ যে প্যারিস অলিম্পিক হলো না,
সেই সময় গিয়ে এই কমিউনিটার শব্দটাকে অ্যাড করা হয়েছিল। কেন? কমিউনিটার শব্দটা যদি বাংলা করি মানে হচ্ছে একসাথে, আর যদি ইংলিশ করি মানে হলো টুগেদার। এই যে 2020 সালে আমরা কোভিড পিরিয়ড টাইম কাটিয়ে এলাম, এবং কোভিডের টাইমে সারা বিশ্ব মানে কি বলবো, মানে সেই থরহরি কম্পতে চলে গিয়েছিল, যে সারা বিশ্বই বোধহয় ধ্বংস হয়ে যাবে এরকম একটা ব্যাপারে গিয়েছিল। বাট তারপরেও আমরা সেটাকে রিকভার করে আমরা বেরিয়ে এসেছি, আমরা আবারও নতুন করে লাইফ চালু করেছি। তো এই যে আমাদের জয়, আমরা সবাই মিলে একসাথে এই লড়াইটাকে লড়েছিলাম, তাই জন্যই না আমরা বেরিয়ে আসতে পেরেছি। তো এই মুভমেন্টটাকেও যাতে একটা নাম দেওয়া যেতে পারে, একটা চিহ্নিত করা যেতে পারে, তাই জন্যই কিন্তু এই মোটো বা এই যে মূল মন্ত্র সেখানে এই শব্দটাকে যুক্ত করা হয়েছে। তো সাইটিয়াস, অলটিয়াস, ফর্টিয়াস, কমিউনিটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই মূল মন্ত্র থেকে প্রশ্ন আসে। এর যদি আমরা ইংলিশ করি তার মানে হলো ফাস্টার, হায়ার, স্ট্রঙ্গার, টুগেদার। এই টুগেদার শব্দটাই 2024-এর প্যারিস অলিম্পিকে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তো এতদূর পর্যন্ত ক্লিয়ার আশা করি সকলের। এবার চলে আসো, কোন কোন দেশ মাল্টিপল টাইম অলিম্পিককে হোস্ট করেছে, এখান থেকে আমাদের প্রশ্ন আসে। যদি বলি দুবার, কোন কোন দেশ সামার অলিম্পিক হোস্ট করেছে? 1896 সালে একবার, 2004 সালে একবার। কে করেছে? এথেন্স করেছে। লস অ্যাঞ্জেলস করেছে 1932 এবং 1984-তে। সো ইম্পর্টেন্ট। তিনবার সামার অলিম্পিককে হোস্ট করেছে কোন কোন দেশ? লন্ডন এবং প্যারিস। লন্ডন 1908, 1948, 2012। প্যারিসের কথা যদি বলি তাহলে প্যারিস হচ্ছে 1900, 1924 এবং এই লাস্ট যেটা হলো 2024। সর্বাধিক পরিমাণে হোস্ট করেছে যে দেশ সেটা হচ্ছে ইউএসএ, 1904, 1932, 1984 অ্যান্ড 1996। তো এটা চারবার আমরা দেখতে পাচ্ছি। বাট এই 2026-এর উইন্টার অলিম্পিকও কিন্তু আমাদের হচ্ছে, নিশ্চয়ই জানো তোমরা, তো হোস্ট করছে। তো ইউএসএ এই নেক্সট যে অলিম্পিকটা হবে সেটাকে যদি আমি কনসিডার করি 2024-এর পর 2028 সালে, ঠিক আছে, যে অলিম্পিকটা হবে সেটাও ইউএসএ তেই হওয়ার কথা। তো এটা নিলে টোটাল 5 বারের মতো ইউএসএ কিন্তু অলিম্পিক হোস্ট করবে। আচ্ছা, এখানে জেনে রাখো শীতকালীন অলিম্পিকের মধ্যে কি কি গেমকে রাখা হয়ে থাকে, কোন কোন গেম শীতকালীন অলিম্পিকের মধ্যে থাকে। লাইক অ্যালপাইন স্কিং থাকে, ব্যাটলন থাকে, ববস্লে থাকে, কার্লিং থাকে, আইস হকি থাকে, ফিগার স্কেটিং থাকে, স্নো বোর্ডিং থাকে। এগুলো সমস্ত বরফের ওপরে খেলা হয়, বরফ ছাড়া এই খেলাগুলো করা সম্ভব নয়। তাই জন্যই সামার অলিম্পিক থেকে উইন্টার অলিম্পিককে আলাদা করা হয়েছিল। সামার অলিম্পিক আর উইন্টার অলিম্পিকের মাঝে গ্যাপ কত বছরের বললাম? 2 বছরের গ্যাপ থাকে। একটা সামার থেকে একটা সামারের মাঝে গ্যাপ কত বললাম? 4। একটা উইন্টার থেকে একটা উইন্টারের মাঝে কত গ্যাপ? 4। বাট একটা সামার থেকে একটা উইন্টারের মাঝে কত গ্যাপ? 2। ঠিক আছে। আচ্ছা, প্রথম উইন্টার অলিম্পিক স্টার্ট হয়েছিল 1924-এ। হোস্ট সিটি কে ছিল? ফ্রান্স ছিল, চ্যামনিক্স, ফ্রান্সের চ্যামনিক্সে প্রথম এই উইন্টার অলিম্পিকের আয়োজন করা হয়েছিল, যেটার নাম ছিল হলো ইন্টারন্যাশনাল উইন্টার স্পোর্টস উইক। এটাই নামকরণ করা হয়েছিল প্রথম যখন অলিম্পিক আসে। পরবর্তীকালে গিয়ে নামটাকে আবারও চেঞ্জ করা হয়, ফার্স্ট উইন্টার অলিম্পিক গেম নামে এটাকে চেঞ্জ করা হয়েছিল। ঠিক আছে, এবং এটা ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যারা রয়েছে তারাই এই নামটাকে চেঞ্জ করে দিয়েছিল। তো এই হলো টোটাল আমাদের অলিম্পিকের বিষয়। এবার আমরা চলে আসবো একটু কমনওয়েলথ গেমসের দিকে। সব করাবো আমি। কি বলবো আরেকবার? ইন্ডিয়াতে স্পোর্টসের ফিউচার কেন নেই? এখন তো অনেকেই এগোচ্ছে স্পোর্টস নিয়ে। আগেরটা কিছু বলার নেই বাবা, একবার দেখে রাখো। এই যে 1924 সালে প্রথম উইন্টার অলিম্পিক হয়। উইন্টার অলিম্পিক প্রথম কোথায় হয়েছিল? ফ্রান্সে হয়েছিল।
তখন উইন্টার অলিম্পিকের কি নাম ছিল? ইন্টারন্যাশনাল উইন্টার অলিম্পিক স্পোর্টস, ইন্টারন্যাশনাল অলিম্পিক স্পোর্টস উইক নামে এটা পরিচিত ছিল। পরবর্তীকালে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি থেকে ফার্স্ট উইন্টার অলিম্পিক গেমস এই নামকরণ করে দেওয়া হয়েছে। দ্যাটস ইট। ঠিক আছে, ওকে। আচ্ছা, একবার ছোট্ট করে আমি কমনওয়েলথ গেমসটা বলে নিই, ঠিক আছে? না হলে আজকে আর শেষ হবে না এটা। একটু ঝটপট শুনে নাও, আর আর একটুখানি শুনে নাও, মন দিয়ে শুনে নাও। যার যেখানটা বুঝতে অসুবিধা আছে, ক্লাস তো রেকর্ডেড পেয়ে যাবে, আরেকবার চালিয়ে দেখে নিও, তাহলে সেই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যাবে। আমি যথাসম্ভব একদম মানে সহজ সরল করে বুঝিয়েছি, তো যার যেখানটা অসুবিধা হয়েছে, বুঝতে পারোনি, আরেকবার ক্লাসের রেকর্ডিংটা চালিয়ে দেখে নিও, বুঝে যাবে। ওকে, আচ্ছা, কমনওয়েলথ গেমস হচ্ছে, কমনওয়েলথ মানে একদম কমন সম্পত্তি, কমন মানে যেটা সবাই পাচ্ছে, তো সেই রকম ওয়েলথ, ওয়েলথ মানে কি? সম্পত্তি। তো কমন সম্পত্তি শেয়ার করছে যে দেশগুলো, তারাই হচ্ছে কমনওয়েলথের পার্ট। তো কমনওয়েলথ গেমসে তারাই অংশগ্রহণ করছে যারা আগে ব্রিটিশ শাসনের অধীনে ছিল, যেরকম ভারত। ভারতও ব্রিটিশ উপনিবেশ ছিল। ভারতের মতো আরো যে সমস্ত দেশগুলো ব্রিটিশদের উপনিবেশ ছিল, তারা কি করলো? তারা একজোট হয়ে এই কমনওয়েলথ গেমসটা চালু করলো। যদিও এর আগে কিন্তু কমনওয়েলথ গেমস নাম ছিল না। যখন কমনওয়েলথ গেমস চালু হয় তখন এর অন্য নাম ছিল, ব্রিটিশ এম্পায়ার গেমস নামে পরিচিত ছিল। তারপর আস্তে আস্তে এই নামটা চেঞ্জ হতে থাকে, আমি নাম চেঞ্জটা দেখাবো তোমাদেরকে। তো তারপর এখন আমরা আধুনিক কমনওয়েলথ গেমস নামে জেনে থাকি এটাকে, ঠিক আছে? তো আমাদের এটা একটা মাল্টি ইভেন্টস গেম, আমরা জানি যে মাল্টি স্পোর্টস ইন্টারন্যাশনাল ইভেন্ট গেম এটা, ঠিক আছে? এবং এখানে টোটাল এখন আমরা দেখতে পাবো 56টা মেম্বার কান্ট্রি রয়েছে যারা অংশগ্রহণ করে থাকে, যারা এই কমনওয়েলথের মেম্বার। 56টা টোটাল মেম্বার কান্ট্রি এখানে রয়েছে, ঠিক আছে? গ্রেটেস্ট স্পোর্টস অফ অল টাইম, ওরকম ভাবে কিছু হয় না। গ্রেটেস্ট স্পোর্টস অফ অল টাইম এরকম কিছু হয় না। যদি বলো যে সব থেকে বড় স্পোর্টস ইভেন্ট কোনটা, তো অবভিয়াসলি অলিম্পিক। সারা বিশ্বের মধ্যে সব থেকে বড় স্পোর্টস হচ্ছে অলিম্পিক, ঠিক আছে? এটা তো তুমি বলবে সামিম, ইন্ডিয়া কটা গোল্ড জিতেছে? আহ প্রত্যেক 4 বছর অন্তর কিন্তু এই কমনওয়েলথ গেমস স্টার্ট করা হয়েছিল, এবং ওই যে বললাম যে প্রত্যেকটা ব্রিটিশ উপনিবেশ যারা ছিল, তারা যেহেতু কমনওয়েলথ শেয়ার করছে, কারণ ব্রিটিশদের সম্পত্তি তারা শেয়ার করছে, রাইট? তো তাই জন্য আহ তাদেরকে আমরা একজোট হয়ে যখন এই অলিম্পিক গঠন করতে, সরি, এই কমনওয়েলথ গঠন করতে দেখলাম, তখন এটাকে না ফ্রেন্ডশিপ গেম বলা হতো। ফ্রেন্ডশিপ গেম বা ফ্রেন্ডলি গেমস হিসেবে এটাকে নামকরণ করা হয়েছিল, বন্ধুত্বপূর্ণ গেম বা ফ্রেন্ডলি গেমস হিসেবে নামকরণ করা হয়েছিল। এবার দেখো কমনওয়েলথ গেমস এর যে পটভূমি, সেটা যদি আমরা দেখি, প্রথম এটা কত সালে স্টার্ট করা হয়? 1930 সালে প্রথম কমনওয়েলথ গেমস স্টার্ট করা হয়েছিল। কোথায় হয়েছিল? কানাডার হ্যামিল্টন শহরে হয়েছিল। এবং তখন এটা কি নামে পরিচিত ছিল? ব্রিটিশ এম্পায়ার গেমস নামে পরিচিত ছিল, যখন 1930 সালে প্রথম কমনওয়েলথ গেমস কানাডার হ্যামিল্টনে অনুষ্ঠিত হয়। 1930 থেকে 1950 সাল পর্যন্ত এটা ব্রিটিশ এম্পায়ার গেমস নামেই পরিচিত ছিল, ঠিক আছে? নেক্সট 1954 থেকে 1966 এর টাইম যদি আমরা বলি, সেই সময় এটা ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড কমনওয়েলথ গেম নামে পরিচিত হলো। অর্থাৎ কমনওয়েলথ শব্দটা কিন্তু 1966 এর পরে, মানে 1966 এর টাইমে ঢুকেছিল, 1954 থেকে 1966 এই টাইমটাতে ঢুকলো। কেন? কারণ তখন অধিকাংশ দেশ স্বাধীনতা পেয়ে গেছে এই টাইমটাতে। তাও বা কিছু কিছু দেশ পরাধীন ছিল, কিন্তু 1954 থেকে 1966 এই টাইমটার কথা যদি আমি বলি, তো ম্যাক্সিমাম দেশ স্বাধীনতা পেয়ে গেছে, ইনক্লুডিং ভারত। তো সেই সময় তারা ওই জন্য ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড কমনওয়েলথ গেমস নামে পরিচিত হলো। তারপর দেখো 1970 থেকে 1974 যে টাইমটা, এই টাইমটাতে ব্রিটিশ কমনওয়েলথ গেমস নামে এটা পরিচিত হলো। তারপরে ব্রিটিশদের ভাগিয়েই দেওয়া হলো, ব্রিটিশ শব্দটাকেই ভাগিয়ে দেওয়া হলো।
হলো এবং এখন 1978 সাল থেকে এখনো পর্যন্ত এটাকে অনলি কমনওয়েলথ গেমস নামে অভিহিত করা হয়ে থাকে। সো আমরা জানবো প্রথমেরটা এবং শেষেরটা। প্রথম 1930 যখন ব্রিটিশ এম্পায়ার গেম নামে এটা পরিচিত ছিল, তারপর 1978 সাল বিবর্তিত হতে 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 1978 সাল ফাইনালি যখন কমনওয়েলথ গেমস নামে এটা পরিচিত হলো এবং আমরা এখনো পর্যন্ত এই নামেই জেনে থাকি। হ্যাঁ, প্রশ্ন যদি এরকম একটু কঠিন করার চেষ্টা করে তাহলে আসতে পারে যে কমনওয়েলথ শব্দটি প্রথম কোন সালে যুক্ত করা হয়েছিল এই গেমের সাথে, তো সেটা আমাদের উত্তর হবে 1954। 1954 সালে প্রথম কমনওয়েলথ শব্দটাকে অ্যাড করা হলো এই গেমের সাথে, তার আগে ছিল না। ঠিক আছে, তো এই হলো কমনওয়েলথের লোগো। কমনওয়েলথের লোগোটা যেরকম অলিম্পিকের লোগোর একটা তাৎপর্য ছিল, সেরকমই কমনওয়েলথ লোগোরও কিন্তু একটা তাৎপর্য আছে। এই লোগোটাকে দেখতে অনেকটা ক্রাউনের মতো না? মানে এই জিনিসটাকে ধরে যদি মাথায় বসিয়ে দেওয়া যায়, একটা ক্রাউনের মতো দেখতে লাগছে না? আবার অনেকে বলে থাকে যে এটা ওই অনেকটা ডাব্লিউ বা এরকম টাইপের দেখতে, হতেই পারে, একটা ডাব্লিউ শেপেরও হতে পারে, ভি শেপেরও হতে পারে, আবার একটা ক্রাউন বা মুকুটের শেপও আমরা দেখতে পাচ্ছি। এই যে তিনটে কালার আমরা পাচ্ছি এবং এই তিনটে কালার তিনটে ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করছে। কি কি ওয়ার্ড সেটা দেখো, হিউম্যানিটি, ইকুয়ালিটি এবং ডেস্টিনি। এই তিনটে ওয়ার্ড খুব রিলেটেড না? ব্রিটিশ উপনিবেশের সাথে খুব রিলেটেড না? কি কি রয়েছে? হিউম্যানিটি, মানবতা বজায় রাখতে হবে। তুমি এই দেশগুলোকে কন্ট্রোল করছো মানে এটা নয় যে তুমি তাদের উপর অত্যাচার করবে। মানবিকতা বজায় রাখতে হবে। ইকুয়ালিটি, প্রত্যেককে সমান অধিকার দিতে হবে। ইকুয়ালিটি এবং ডেস্টিনি, ভাগ্য। ঠিক আছে, সো এই তিনটে শব্দ আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা, এছাড়া তিনটে রিজিয়ন রয়েছে যারা কমনওয়েলথের পার্ট, যেমন হচ্ছে আফ্রিকা আছে, আমেরিকা রয়েছে, এশিয়া প্যাসিফিক রিজিয়নটা রয়েছে এবং ইউরোপ রয়েছে। কি কি বললাম আবার দেখে রাখো। এই জায়গাটা হচ্ছে আমাদের এশিয়া, এই জায়গাটার এশিয়ার ওপর দিকটা হচ্ছে আমাদের কি রয়েছে? ইউরোপ রয়েছে। আচ্ছা, এই জায়গাটা রয়েছে আমাদের তোমার এই জায়গাটা হচ্ছে আমাদের আফ্রিকা রয়েছে। ঠিক আছে, এইখানটা রয়েছে আমাদের আমেরিকা। ওকে, এই পুরো বিষয়টার এই আর এশিয়া আর আমেরিকার মাঝ বরাবর এই এই দুটো জায়গা নিয়ে হচ্ছে আমাদের প্যাসিফিক ওশান। তাহলে এশিয়া প্যাসিফিক রিজিয়ন, আফ্রিকা, আমেরিকা এবং ইউরোপ, এরা প্রত্যেকেই হচ্ছে আমাদের কমনওয়েলথের পার্ট। ঠিক আছে, ওকে। কমনওয়েলথ গেমস যারা পরিচালনা করে থাকে, অর্গানাইজিং বডি, তারা হলো সিজিএফ। সিজিএফ এর ফুল ফর্ম হলো কমনওয়েলথ গেমস ফেডারেশন। ঠিক আছে, এটা কত সালে তৈরি হয়েছিল? 1932-তে তৈরি হয়েছিল এবং এর সদর দপ্তর কোথায়? লন্ডনে অবস্থিত। এই দুটো জিনিসই এখান থেকে পড়তে হয়, জেনে রাখো। লন্ডনে অবস্থিত। কত সালে এটা তৈরি হয়েছিল? 1932-তে তৈরি হয়েছিল। 1930-এ কিন্তু কমনওয়েলথ চালু হয়ে গেছে ব্রিটিশ এম্পায়ার গেম নামে। তার 2 বছর পরে গিয়ে কমনওয়েলথ গেমস ফেডারেশন তৈরি করা হয়। ঠিক আছে, তো এটা একটা ইম্পর্টেন্ট জায়গা, একটু দেখে রেখো। এরপর যদি আমরা দেখি তো ন্যাশনাল গেমস আমরা পাবো। 3টে বেজে গেছে, তো ছেড়ে দাও। আজকে এখানে আমি স্টপ করছি। কমনওয়েলথ আর অলিম্পিক অনেকটা যেহেতু বড় চ্যাপ্টার না, তো একটু টাইম লেগেই যায় বোঝাতে। তো আমি পরের দিন ন্যাশনাল গেমস থেকে কন্টিনিউ করব এবং তার সাথে যে টার্মিনোলজি এবং অন্যান্য যে ট্রফি বা টুর্নামেন্ট গুলো আছে সেগুলোর সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রাখছি। যার যেখানে বুঝতে অসুবিধা হয়েছে তারা প্রত্যেকের রেকর্ডেড ক্লাসটা একবার চালিয়ে দেখে নিও। সেই পার্টিকুলার জায়গাগুলো অটোমেটিক্যালি বুঝে যাবে। কোনো মানে কঠিন করে আমি কিছু বোঝাইনি, তো সেই জায়গাগুলো তৈরি হয়ে যাবে। ঠিক আছে, একটু লেন্দি বড় চ্যাপ্টার স্পোর্টস, তো একটু আমাদের টাইম লাগে স্পোর্টস পুরো চ্যাপ্টারটাকে একটুখানি অ্যাকোয়ার করতে, বাট হয়ে যাবে, কোনো চাপ নিও না। এর সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, চলো, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সকলকে। আর অবশ্যই আমার ক্লাস কেমন লাগলো সেটা অবশ্যই রেটিং করে জানিয়ে দিও, 5-এ 5 রেটিংটা দিয়ে দিও। আর আমার ক্লাসটাকে রেটিং করে দেওয়ার পর 3টের সময় আজকে গ্রাম পঞ্চায়েতের আমার ক্লাস আছে ইউটিউবে, হয়তো আমি 3:05 থেকেই স্টার্ট করব, তো তোমরা কিন্তু জয়েন করে যেও যারা যারা গ্রাম পঞ্চায়েতের স্টুডেন্ট আছো তারা। ঠিক আছে, চলো, টাটা।